পাবো না। রিক্রুটিং এই আপনার স্টেপটা বা প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে থাকে। তার মানে হচ্ছে আমার প্রসপেক্টিভ অ্যাপ্লিকেন্ট কারা, তাদেরকে আমি প্রমোট মানে তাদেরকে আমি বের করে আনার জন্য যে স্টেজটা, সেটা এটার মাধ্যমে আপনার রিক্রুটাররা কি করে প্রমোট করছে তার অর্গানাইজেশনকে, ঠিক না? অর্গানাইজেশনে কে আছে, কোথায় আছে, কি পজিশন আছে, তার রোল কি, সুন্দরভাবে একটা মানে থাকে না ওয়েল নোন, তারপর রেপুটেটেড কোম্পানি, নিট গার্মেন্টস, বিভিন্ন ভাবে অ্যাডজেক্টিভ দিয়ে সুন্দর করে প্রমোট করে থাকে। কার কাছে? প্রসপেক্টিভ অ্যাপ্লিক্যান্ট যারা, তাদের কাছে। তাহলে রিক্রুটিং এর গোল গুলা মানে কি কি জিনিস দ্বারা এফেক্টেড হতে পারে? অর্গানাইজেশনাল সাইজ, employment conditions, effectiveness of past recruiting efforts, working condition, salary, benefits offered, and organizational growth or decline. মানে হচ্ছে আপনার রিক্রুটিংটা আপনি কিভাবে করবেন, এই যে আপনি কতটুকু এফোর্ট দিবেন, এই জিনিসগুলো কিছু ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট আসলে। আপনার অর্গানাইজেশনাল সাইজটা যদি হয় স্মল, এক ধরনের পলিসি হবে। আপনার যদি হয় মিডিয়াম, আরেক ধরনের, লার্জ হলে আরেক ধরনের। আর গ্লোবাল হলে তো আরো বিশাল অ্যারেঞ্জমেন্ট গ্লোবাল পার্সপেক্টিভে। তো আপনার অর্গানাইজেশনের সাইজটা কি, এটা আপনাকে আগে বুঝতে হবে। আমার যদি লো বাজেটের মানে সরি লো আমার পুঁজি যদি কম হয়, ক্যাপিটাল যদি কম থাকে, বা আমার ফ্যাক্টরির পরিসরটা যদি ছোট হয়, আমার ফান্ডিং কম, সেখানে আমি রিক্রুটিং এর জন্য হয়তো বেশি টাকা খরচ করব না। কিন্তু যাদের অনেক বিশাল ইনভেস্টমেন্ট আছে, ফান্ড আছে, বা গ্লোবাল পার্সপেক্টিভে যারা করে, তাদের হায়ারিং এর পলিসি ডিফারেন্ট হয়ে থাকে। তারা ইন্টারন্যাশনালি নিউ কালচার অ্যাডাপ্ট করার জন্য, নিউ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে অ্যানালিস্ট, এক্সপার্টাইজ নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে তাদের প্ল্যানও ডিফারেন্ট হয়। সো অর্গানাইজেশনাল সাইজটা কি, সেটা একটা ফ্যাক্টর। তারপর কোন ধরনের এমপ্লয়মেন্ট কন্ডিশন, সেটাও আপনাকে বুঝতে হবে। এমপ্লয়মেন্ট কন্ডিশনটা কি, আমি যেই জায়গায় জব করব, রিক্রুটিং এর মধ্যে আমার যাতে ওই একটা ওয়ার্কিং কন্ডিশন, এমপ্লয়মেন্ট কন্ডিশন এক জিনিস, ওয়ার্কিং কন্ডিশন এক। এমপ্লয়মেন্ট কন্ডিশন হচ্ছে আমার এমপ্লয়মেন্ট যে হায়ারিং পলিসি গুলা, এগুলা ঠিক আছে কিনা, সিলেকশন পলিসি গুলা, মানে অবশ্যই একটা মানে মানুষ সবসময় জানে যে বিভিন্ন সময় যে এই ফ্যাক্টরিতে এইভাবে সিলেকশনটা হয়, এইভাবে হচ্ছে তারা ইয়াটা ফেয়ার থাকে, জাস্টিস করে, যে হ্যাঁ ওদের সিলেকশন প্রসিডিউরটা ভালো, ইন্টারভিউ করে, তারপরে ডিরেক্ট কোনো ইন্টারনাল রেফারেন্স বা এগুলা ইউজ করে না, বা বাইরের কোনো কি বলবো ফেভারিটিজম থাকে না। এই সমস্ত জিনিস, এগুলো হচ্ছে এমপ্লয়মেন্ট কন্ডিশন। এগুলা দেখো একটা তাদের আইডিয়া ক্রিয়েট মানে তৈরি হয়ে যায়, ইমেজ কোম্পানি সম্পর্কে আসে। তারপর হচ্ছে পাস্ট রেকর্ড কি ছিল, পাস্টে এরকম কোন হচ্ছে ওই কোম্পানির সাথে এরকম কোনো মানে থাকে না অনেক সময় বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের ক্যাওস ক্রিয়েট হয়, ব্যাড রেপুটেশন থাকে, আগুন ধরে যায়, বা কোনো ধরনের সার্টিফিকেশনের সময় ঝামেলা হয়। এগুলো কিন্তু নিউজ পেপার বা গ্লোবালি যদি হয়, সেগুলো কিন্তু চলে আসে। সেক্ষেত্রে যারা মানে জব চাচ্ছে, তারা কিন্তু এগুলো দেখে। আর যারা জব দিতে চাচ্ছে, তারা প্রমোশনের সময় ওইভাবে জিনিসটাকে মিনিমাইজ করে কিভাবে হাইলাইট করা যায় তার ভালো দিকটা, সেটাও তারা চেষ্টা করে। তো এগুলা দেখে রিক্রুটিং এর সময়, এগুলা আমাদের একটা ফ্যাক্টর। ওয়ার্কিং কন্ডিশন, অবশ্যই স্যালারি কি, বেনিফিটস কি কি পাবো, এগুলা দেখতে হবে। আমার অর্গানাইজেশনের টার্নওভার কি ভালো না খারাপ, এটা ধরেন সাপোজ আপনি কেউ যদি এখন XYZ কোম্পানিতে লাস্ট 2 ইয়ার্স দেখলেন যে তার গ্রোথ ভালো না, ঠিকভাবে শিপমেন্ট করতে পারে নাই, অ্যানুয়াল টার্নওভার আসে নাই, মানুষ বেশি ছাঁটাই হচ্ছে, সেই জায়গায় নিশ্চয়ই আপনি অ্যাপ্লাই করতে গেলেও 10 বার চিন্তা করবেন। তো এই যে আপনার অর্গানাইজেশনাল গ্রোথ বা ডিক্লাইন হচ্ছে কিনা, এই জিনিসটা আমরা রিক্রুটিং এর সময় যারা ইন্টারেস্টেড, তারা কিন্তু এগুলা দেখে। এবং যারা হচ্ছে জবটা অফার করবে, তারাও দেখে যে এই জিনিস, তাদের যদি নেগেটিভ পয়েন্ট থেকে থাকে, তারা কিভাবে তাদের ইমেজটা বিল্ড আপ করবে, আরো ভালো করে মানুষের সামনে প্রেজেন্ট করবে। এই সমস্ত জিনিসগুলা অবশ্যই ফ্যাক্টর। কনস্ট্রেন্ট অন রিক্রুটিং যেটা বলছেন, অর্গানাইজেশন ইমেজ, job attractiveness, internal organizational policies, government policy and laws, recruiting cost. আপনার রিক্রুটিং এর যেই
এগুলা করতে গিয়ে যে আমরা বাধাটা বা অবস্ট্যাকেল এর সম্মুখীন হই সেগুলো হচ্ছে আমার অর্গানাইজেশন ইমেজ যদি খুবই খারাপ হয়ে থাকে, এটাকে ভালো করতে গেলেও আপনাকে কিন্তু অনেক কাজ করতে হবে। আপনার যে মার্কেটিং এজেন্সিস গুলা থাকবে তাদের সাথে আপনাকে ডিল করতে হয় যে আপনাকে বুস্ট করবে কিভাবে, আপনার কোম্পানিটা সম্পর্কে আরো ভালো কিছু প্রেজেন্ট মানে নিউজ মিডিয়াতে কভারেজ কিভাবে তৈরি করবে যাতে জবটা বেশি অ্যাট্রাক্ট হয়, মানুষ যাতে আসে আপনার কাছে। ঠিক না? যে আপনি একটা অফার দিলেন, কেউ আসলো না, এটা যে আপনার যে খরচটা হচ্ছে এই খরচটা তো অ্যাটলিস্ট আপনাকে কভার করতে হবে। তার মানে আমার এমন ভাবে করতে হবে যাতে আমার ইমেজটাও বিল্ড আপ হয়, ভালো থাকে, এবং হচ্ছে মানুষ ভালো ক্যান্ডিডেট আমি পেতে পারি। আমার অর্গানাইজেশনের পলিসি গুলা যদি আমার এগেনস্টে চলে যায়, এখন মানুষ জানে, সবার কাছে ওপেন হয়ে গেছে, এটা আমার জন্য খারাপ দিক। তো সেই জিনিসগুলা হচ্ছে কনস্ট্রেন্ট হিসেবে কাজ করবে আপনি যখন রিক্রুটিং করতে যাবেন। গভর্নমেন্ট পলিসি এন্ড লস গুলা কি ঠিকভাবে মানছেন কিনা, অনেক সময় এগুলো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স হিসেবে আপনাকে প্রেশার ক্রিয়েট করতে পারে। আপনি এটা কতটুকু পর্যন্ত ব্যালেন্স করতে পারবেন এগুলো আপনাকে দেখবেন। আর খরচের ব্যাপারটা আগেই বললাম, রিক্রুটিং কস্ট, যে এক একটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনেক বড় ধরনের বাজেট যায়। সো আপনার বাজেট যেহেতু আপনি দিচ্ছেন, খরচ করবেন, আপনার গোল থাকবে কি সেই অনুযায়ী, সেই অ্যাকর্ডিং যাতে আপনি ভালো এমপ্লয়ি হায়ার করতে পারেন, যে আপনার অ্যাসেটে মানে রূপান্তর হবে এবং হচ্ছে আপনাকে অবশ্যই টার্ন ওভার দিবে ইন মানি, ইন রিটার্ন, যে ভালো আহ, আপনাকে কি বলবো, প্রোডাক্টিভিটি, ভালো প্রোডাক্টিভিটি টাইপের আপনার গুড অ্যান্ড সার্ভিস দিতে হেল্প করবে। তো এই জন্য আমাদের রিক্রুটিং কস্টটাও দেখতে হবে, খুব বেশি বাজেট বুঝে অর্গানাইজেশন সাইজটা কেমন সেটার উপর ডিপেন্ড করে বাজেটিংটাও সেভাবে করতে হয়। তো রিক্রুটিং করতে গেলে আমরা মেইনলি 4 টাইপের আমাদের রিক্রুটিং সোর্স থাকে। এগুলা খুবই কমন, আমরা জানি নর্মালি, এখন একটু বইয়ের ভাষায় আমরা একটু জানি। ঠিক আছে, এগুলা কিন্তু আপনারা সবাই মোটামুটি টুকটাক জানেন, ফেস করেছেন। ধরেন আপনি একটা টিউশন, আমরা সব কম বেশি স্টুডেন্টরা টিউশন করি, ঠিক না? আপনি যখন একটা টিউশন নিতে যান, আপনার দেখা যায় আরেকজন বন্ধুর জন্য আপনার কাছে আসে যে আরেক জায়গায় একটা টিউশন আছে, তো আপনি কি করছেন, ওই বন্ধুকে সাজেস্ট করছেন, আচ্ছা তুমি এই জায়গায় যাও। এই যে এটাকে, এই ধরনের জিনিসটাকে আমরা বলি ইন্টারনাল সার্চ। যে আমি বা এমপ্লয়ি রেফারেল এর মাধ্যমে, মানে এমপ্লয়ি যখন রেফার করে সেটা হচ্ছে জিনিস ইন্টারনাল সার্চ, নিজেদের মধ্যে আমরা সার্চিং জিনিসটা চলে আসে। তো কোম্পানি নিজের মধ্যে যদি কোনো সার্চিং অপশন থাকে যে আমার বাইরে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন নাই, আমার ইন্টারনালি আমি যে আমার অর্গানাইজেশনের মধ্যেই আমি সার্চ করব, প্রথম আমার থাকবে কি আমার অর্গানাইজেশনের মধ্যে ওই পোস্টে যাওয়ার মতো কোনো এমপ্লয়ি আছে কিনা, ক্যান্ডিডেট আছে কিনা, তাকে আমি দিব। যদি না পাই, আমি আমার আশেপাশে কোয়ার্কার পিয়ার্স যারা থাকে তাদেরকে বলবো রিকমেন্ড করতে, যে আপনি তো অনেক দিন ধরে এক্সপিরিয়েন্স, আপনি কাউকে রেফার করে, তখন এমপ্লয়ি রেফারেল থ্রুতে আসবে। এক্সটার্নাল সার্চ কি, আপনি এবার ওই যে অ্যাড এজেন্সি বিভিন্ন ভাবে আপনি বিভিন্ন জনের মাধ্যমে আপনার বিজ্ঞপ্তিটা দিবেন। ইন্টারনাল যখন হচ্ছে না তখন এক্সটার্নালি আপনি চলে যাচ্ছেন। অনলাইন অল্টারনেটিভ বিডি জবস এগুলা থাকবে, বিভিন্ন প্ল্যাটফর্ম থাকবে, সেগুলোর মাধ্যমে আপনি নিতে পারেন। তো এইভাবে আমাদের 4টা সোর্স থাকে যেভাবে আমরা রিক্রুটিংটা করতে পারি। ওগুলা ডিটেইলসে দেখেন, ইন্টারনাল সার্চ, organization that promote from within, identify current employees from job openings, আপনার যে জব ওপেনিং আছে কারেন্ট এমপ্লয়ীদের থেকে আপনি কাউকে নিয়ে নিলেন। ধরেন আপনার হেড অফিসে একটা ভ্যাকেন্সি আছে, জিএম পোস্ট খালি হয়েছে, কথা কথা জেনারেল হেড অফিসে। এখন আপনার দেখছেন ব্রাঞ্চ অফিস গুলাতে ওইরকম ভালো পটেনশিয়াল পার্সন আছে যাদের প্রমোট করে আপনি ওই জায়গায় বসাতে পারেন। তাহলে তো আপনাকে, তাহলে কি জব ভ্যাকেন্সি বা ওপেন যেটা হলো আপনার ইন্টারনাল, আপনার ফ্যাক্টরি থেকে বা কোম্পানি থেকে এক পজিশন এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে দিয়ে দিলেন। ব্যাংকে দেখেন না, বিভিন্ন এক ব্রাঞ্চের অফিসার আরেক ব্রাঞ্চে যায়, এটা এই ধরনের জিনিসকে আমরা ইন্টারনাল সার্চ বলি। যে জব ওপেনিং হলো, এটার মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়াল বিটস বা আপনার যে এইচআর ম্যানেজমেন্ট থাকে তারা এটা কন্ট্রোল করে থাকে, যে কাকে প্রমোট করে বা কাকে একটু রিকগনিশনের মাধ্যমে পজিশনটা পোস্টটা দিবে। সবকিছুরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে।
অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যদি ভালো পাবলিক রিলেশন থাকে আপনি ইজিলি এই জিনিসগুলো করতে পারবেন, অ্যাপ্রোচ করতে পারবেন। আপনার মোরালস এথিক্স যদি ঠিক থাকে সবাই আপনার প্রতি অবশ্যই ইন্টারেস্ট শো করবে এবং আপনাকে ভালো মনে করে এই জায়গায় দিতে চাবে। আপনার এনকারেজ করবে। আর এক্সিস্টিং এমপ্লয়ি পারফরম্যান্সও একটা ব্যাপার যে যারা আছে তাদের পারফরম্যান্সটা কেমন? পারফরম্যান্স ভালো হলে অটোমেটিক আপনি প্রমোশন পেয়ে যেতে পারেন। আর কস্ট সেভিংস ও হবে। এক্ষেত্রে যেহেতু এক্সটার্নাল কোনো আদার্স থার্ড পার্টি ইনভলভ না সেক্ষেত্রে টাকা পয়সার ব্যাপারটাও কম। তো এগুলা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ গুলা কি? ইনফেরিয়রিটি অফ ইন্টারনাল ক্যান্ডিডেটস। নিজেদের মধ্যে ইনফেরিয়রিটি তৈরি হয়ে যেতে পারে। কে কার চেয়ে ভালো? ধরেন আপনাকে একটু শাবাশি দিল, আরেকজন এই আমাকে বলল। এই যে জিনিসগুলো চলে আসে অনেক সময় অটোমেটিক্যালি আমাদের সাইকোলজিক্যাল কোনো ইস্যু হইলে। তো যে নিজেদের মধ্যে মোরালস মানে কনফ্লিক্টস তৈরি হয়ে যায়। একই গ্রুপে থেকে ২ জনকে যদি ২ ভাবে ট্রিট করে সিনিয়র, তখন দেখা যায় ওই পজিশনে ২ ব্যক্তির মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়ে যেতে পারে। পটেনশিয়াল ইনব্রিডিং। ইনব্রিডিং টা হচ্ছে আপনার সিমিলার ভিশন, ইথিক্স টাইপের একটা পিপল এর মধ্যে গ্রুপ তৈরি হয়ে যায়। তারা তাদেরকেই সবসময় একসাথে বসে কাজ করতে চায়। অন্যকে ইনভলভ করে না। এই ধরনের একটা ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট হয়ে যেতে পারে। ইন্টারনাল সার্চ এর ক্ষেত্রে। রিক্রুটিং এর আরেকটা যেটা এমপ্লয়ি রেফারেল, যেটা হচ্ছে যারা এমপ্লয়ি আছে অনেক এক্সপেরিয়েন্স থাকে, সিনিয়র পজিশনে টপ ম্যানেজমেন্টে থাকে, তাদের রেফারেন্স এ অনেক সময় হয়ে থাকে। এই নিজের ইয়াতে খালি নাই, আপনাকে অন্য কোম্পানির জন্য রেফার করে দিতে পারে। ওখানে যার আপনার ভালো পারফরম্যান্স এর জন্য এর চেয়ে বেটার জায়গায় আপনি যেতে পারবেন। ইনফরমেশন দিতে পারে, অ্যাকুরেট জব ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করতে পারে। অ্যাপ্লিকেশনদের কাজে এক্ষেত্রে হয় কি সার্ভাইভাল ইয়াটা একটু হয়, অ্যাকসেপ্টেবল হয়ে থাকে। যারা হচ্ছে এমপ্লয়ি রেফারেলস এর মাধ্যমে যায় তাদেরকে একটু অন্য চোখে দেখে। তাদের হচ্ছে হ্যাঁ, ও তো ওর রিকমেন্ডেশন এ আসছে, ভালোই হবে, তাকে একটু ভালোভাবে ট্রিট করো। ও মানে ১ম এই ধাক্কাটা একটু কম খায়। একজন ফ্রেশার যেরকম ধাক্কা খায় একজনের রিকমেন্ডেশন এর মাধ্যমে আসলে কিন্তু একটু মানে কি বলবো? আম অন্য দৃষ্টিতে একটু হইলেও দেখে যে না ওকে একটু বুঝে শুনে কথা বলতে হবে। তো এই ক্ষেত্রে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ২ টাই হতে পারে। ওই যে পাশের জন আবার আপনাকে ওকে বেশি করছে। মানে ফেভারিটিজম যেটাকে আমরা বলি করছে। তো এগুলোর মাধ্যমে ইনফিউরিটি চলে আসে পারে। কারণ জব পারফরম্যান্স এ এফেক্ট হতে পারে বা ফ্রেন্ডশিপ থাকলে সেটার মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। ওয়ার্কারদের মানে নিজেদের কলিগসদের মধ্যে প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। সো আমাকে ব্যালেন্স করে আসলে সবকিছুতে করতে হয়। সবকিছুর খারাপ ভালো ২ টাই আছে আসলে। আর এক্সটার্নাল সার্চ তো সবচাইতে কমন। অ্যাডভার্টাইজমেন্ট যেটা আমরা দেখি যে জব রোল ডেসক্রিপশন এর আগে ক্লাসে বলেছি এগুলা আপনাকে সুন্দর করে বলে থাকবে। আপনার এই রোল এর জন্য আপনাকে একটা বিজ্ঞপ্তি দিবে। এই বিজ্ঞপ্তি হচ্ছে আপনার জব টাইটেল থাকবে। জব স্পেসিফিকেশন আপনার কোয়ালিফিকেশন কি হবে সেটা বলা থাকবে। আপনি যদি সিলেক্ট হন আপনার রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি হবে, ওই জায়গায় গিয়ে আপনি কি কাজ করতে হবে, বুলেট পয়েন্টে কিছু লেখা থাকে। এইভাবে করে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন এবং এটাতে আপনার রেসপন্স রেটটা ওই যে আপনার অর্গানাইজেশনটা কোথায় আছে, কোন লোকেশনে আছে আইডেন্টিফিকেশন। একদম নতুন কোম্পানি আপনি বললেন এবিসি কোম্পানি আপনাকে হায়ার করতে চায়। আপনি অনেক সময় দেখবেন বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা থাকে কোম্পানির নাম মেনশন করে না। এখন ওই কোম্পানিটা আসলে ভালো কি খারাপ আপনি কিভাবে বুঝবেন? একটা আনসার্টেইনটি থাকে। সেক্ষেত্রে অনেক ভালো ক্যান্ডিডেট এপ্লাই করে না। এজন্য কেউ ওপেনলি দেয়, কেউ এটা হাইড করে দেয়। প্ল্যাটফর্মের মাধ্যমে যে বিশেষ করে আসে আরকি। তারপর লেবার মার্কেট কন্ডিশন সম্পর্কেও আপনাকে একটু রেসপন্সটা ডিপেন্ড করে যে আপনার যখন এক্সটার্নাল সার্চ এ যাবেন ওই মুহূর্তে মার্কেটের কন্ডিশন কি? ভালো ক্যান্ডিডেট পাবেন কিনা বা টাকা খরচ করলেও আসবে কিনা? ধরেন ইয়ার টাইমে কোভিড এর টাইমে আপনি সুন্দর করে বিজ্ঞপ্তি দিলেন, আমি লোক নিয়োগ। ওই টাইমে কি কেউ বের হবে? বের হবে না। সো ওই টাইমটা মার্কেট কন্ডিশন কি? ওয়ার্কাররা আসতে পারবে কিনা? সবকিছু করতে পারবে কিনা? আমি হুট করে একটা বিজ্ঞপ্তি দিলেই হবে না। আমার আশেপাশে দেখতে হবে। একটা ধরেন আপনি এই মুহূর্তে হচ্ছেন বাইরে মানে আমাদের ওয়ার চলছে চারপাশে। এখন যদি আপনি গ্লোবালি কোন পিপল হায়ার করতে চান, আপনি যদি বলেন আমি এই মুহূর্তে গ্লোবাল থেকে করব। এই
এই ব্যাকগ্রাউন্ডের এই এক্সপেরিয়েন্সের এই ইয়া থেকে আমি সাস্টেনেবল অ্যানালিস্ট নিব বা হচ্ছে আমি অ্যানালিস্ট নিব, এক্সপার্টাইজ নিব। আমার ওই কান্ট্রি হলে ভালো, ওই ইয়ার হলে ভালো। ওই টাইমটা কি আপনার, এই টাইমটা কি আপনার জন্য পারফেক্ট টাইম? নিশ্চয়ই না, গ্লোবাল এসপেক্টে পারফেক্ট টাইম না। তো আমাকে দেখতে হবে আমি কোন সময় কোন জায়গায় এক্সটার্নাল সার্চটা করছি। মার্কেট কন্ডিশন, রিকোয়ারমেন্ট, পলিসি এগুলাও বুঝতে হবে। এছাড়া আরো আছে এমপ্লয়মেন্ট থার্ড পার্টি এজেন্সি গুলা, যাদের কাছে আপনি বলে দিবেন আমার এই টাইপের লাগবে, তারা বাকি কাজ আপনার হয়ে করে দিবে। বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, নামগুলো একটু করে দিবেন। কনসাল্টিং ফার্ম থাকে, তাদের সাহায্য নিতে পারেন। বা সবচাইতে আমাদের যেরকম আপনারা যখন ফোর্থ ইয়ারে উঠেন দেখবেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইউনিভার্সিটিতে যায়, অফার দেয় যে তারা ইয়া করে যে ভালো করলে আপনাদের নিয়ে নেয়, এই টাইপের থাকতে পারে। বা জব ফেয়ার হয়, জব ফেয়ারের মাধ্যমে রিক্রুটার সিকিং রিজিউম গুলা নেয়, তারা কোয়ালিফাইড ক্যান্ডিডেটস গুলা ফিল্টারেশন করে একটা সুযোগ পেয়ে থাকে। এইভাবে সোর্সিংটা হতে পারে, ভার্চুয়ালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে। প্রফেশনাল অর্গানাইজেশন থাকলে ভ্যাকেন্সি ক্রিয়েট হলে তারাও বলে দিতে পারে। আর অনলাইন সোর্স তো আছেই, অনলাইনে অনেক সোর্স আছে, সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন থ্রুতে আপনি জানতে পারেন, অনেক মাধ্যম। তো এইভাবে আমরা রিক্রুটিংটা সম্পর্কে বুঝতে পারি যে সোর্সেস গুলো আমাকে জানতে হবে, কিভাবে আমি পাবো শর্ট টার্ম লং টার্ম বেসিসে। এমপ্লয় কি এই মুহূর্তে লাগবে, যদি না পাই আমি কি থার্ড পার্টি কিভাবে আমি, আমার যদি মানে রিক্রুটিং এইচআরএম এর ওই ধরনের ব্যবস্থা না থাকে, আমি কিভাবে রিক্রুটিংটা করবো? থার্ড পার্টি ব্যবস্থা নিলে তাদেরকে কিভাবে পেমেন্টটা হবে, লিস্টটা কিভাবে হবে, কন্ট্রাক্টর থ্রুতে নিলে সে কি কয়দিনে কাজ করবে, কতদিন পর পর সে আমাকে এই অফারটা দিবে, এই জিনিসগুলা দেখতে হবে। যে গ্লোবাল পার্সপেক্টিভ বললাম, ধরেন যেটা এক্সাম্পল দিলাম, আপনি এই মুহূর্তে যদি ওমান, সৌদি থেকে কাউকে নিতে চান, মধ্যপ্রাচ্যের কাউকে, সে অবশ্যই 10 বার চিন্তা করবে। বা আপনি যদি যেতে চান, হ্যাঁ আপনাকে জবের অফার দিয়েছে, কথা আপনাকে এই মুহূর্তে জবের অফার আসছে দুবাই, আপনি চিন্তা করবেন যে আমি কি এখন যাব, আমার ফ্লাইটটা কি এখন যাওয়া পসিবল, এই মুহূর্তে আমি কি করব? তো যে যাবে সেও চিন্তা করবে, যে দিবে তাকেও ভাবতে হবে। সো গ্লোবাল পার্সপেক্টিভে লেবার মার্কেট কন্ডিশন, তারপরে হচ্ছে আপনার গভর্নমেন্ট, যে জব গভর্নমেন্ট, সব গভর্নমেন্টের পলিসি ডিফারেন্ট, তাদের পলিসি দেখতে হবে। তারপরে কালচারাল ব্যারিয়ারও থাকে অনেক সময়, সেগুলো বুঝে তারপর রিক্রুটিং করতে হয়। আর রিক্রুটিং এর সবচেয়ে বড় একটা মেইন ইয়া হচ্ছে ইনস্ট্রুমেন্ট হচ্ছে রিজিউম বা সিভি, যেটাকে আমরা বলি। এটা ভালোভাবে আপনার এমন ভাবে তৈরি করতে হবে, একটা ক্লায়েন্ট দেখে যাতে, যে আপনাকে জব দিবে সে যাতে আপনার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়ে যায়। কোয়ালিটি অফ পেপার, যে পেপারে দিবেন সিভিটা, অনেক সময় অনেকেই পাতলা একটা পেপার অফসেট পেপারে দিয়ে দেয়, সাদা কালো দিয়ে দেয়। পড়ার লেখা বোঝা যায় না, বা ফন্ট সাইজ হয়তো ছোট হয়, পড়া যায় না, বা ব্লার হয়ে যায়। এরকম সিভি দিলে কিন্তু কেউ হার্ড কপিতে কেউ পছন্দ করে না। তো এই জিনিসগুলো আমাদের প্রুফ রিড কেয়ারফুলি করতে হবে। অনেক সময় বানান স্পেলিং এ ভুল থাকে বা স্পেস টাইপো থাকে, এগুলা জিনিসগুলা ঠিক করতে হবে। এই তো আরো হচ্ছে বিভিন্ন রকমের জব ডেসক্রিপশন গুলা, বা আপনি কি কাজ করেছেন, আপনার এক্সপেরিয়েন্স কি, এই জিনিসগুলা একটু ডিটেইলে থাকে। আর কভার লেটারে হাইলাইট করে দিতে হয় আপনি কি চান, আপনার ইন্টারেস্ট কি, আপনার স্ট্রেংথ পয়েন্ট গুলা কি কি, এগুলা লিখতে হয়, যাতে ভালো করে অর্গানাইজেশনে আপনার ইমপ্রেশনটা জমাতে পারে। তো এইভাবে রিক্রুটিংটা করা হয়। তো রিক্রুটিং হচ্ছে সিলেকশনের আগে যেভাবে আপনার কোম্পানি জানাবে এখানে জব আছে, আপনি আসেন আমার কাছে, আমি আপনাকে জব দিব, আর আপনি রেডি জব নেওয়ার জন্য। তো এই যে দুইটা গ্রুপ, তাদের মধ্যে যে ব্রিজিংটা বা লিঙ্কিংটা, এটাকে আমরা বলি সিম্পল রিক্রুটিং। তো পরীক্ষায় আপনাদের কি টাইপের, এই সবাই চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিতে থাকো, ফুল আইডি যার যার লিখে দাও। ছোট্ট একটা চ্যাপ্টার। পরীক্ষায় হচ্ছে রিক্রুটমেন্ট সোর্স গুলা থাকতে পারে, হচ্ছে সোর্সেস গুলা লিখেন।
সোর্সের যেকোনো হয়তো কোনো সোর্সের বলবো বা ২ টা সোর্সের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সহকারে লিখেন অথবা কম্পারিজন আকারে দিতে পারি যে ইন্টারনাল সার্চ, এক্সটার্নাল সার্চ এর মধ্যে কম্পেয়ার করেন। এভাবে কোয়েশ্চেন আসতে পারে। বা আসতে পারে যে রিক্রুটিং এর গোলস গুলার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ বা হচ্ছে অপরচুনিটি বা কনস্ট্রেইন্ট গুলা কি, কি অবস্টাকেল গুলা কি, কি উদাহরণের মাধ্যমে বুঝাও। এখানে কিন্তু জাস্ট বুলেট পয়েন্টে দেওয়া। এগুলো কিন্তু ডিটেইলে পড়বেন। এই যে অর্গানাইজেশন, ইমেজ, সাইজ, গ্রোথ, ডিক্লাইন। আমি কিন্তু এক্সাম্পল আকারে সবগুলা বলেছি। এক্সাম্পল ডিটেইলে সবকিছু পড়বেন। জাস্ট বুলেট পয়েন্টের নাম পড়লে হবে না। স্টেপতে গিয়ে পড়তে হবে। এক্সপ্লেনেশন চাও বই থেকে দেখে নেবেন এগুলা। ম্যাম আমাদের এইবার হচ্ছে এই স্যার আপনার কোর্সে কয়টা চ্যাপ্টার আছে? আমার চ্যাপ্টার আছে মোট ৭ টা মনে হয়। ৬ টা না ৭ টা জানি। ৬ টার মতোই মনে হয়। সুজয় আমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিবা। আমি তোমাদের অ্যাসাইনমেন্টের টপিকস গুলো আজকে বা কালকে এর মধ্যে দিয়ে দিব। আমাকে জাস্ট মনে করাই দিও। আমি ভুলে যাই, বুঝছো? বন্ধের মধ্যে একটু ইয়ে করে ফেলো। আচ্ছা বানায় ফেলতে পারবা। যদি ভুলে যাই আমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিও। ঠিক কালকে আছে। সকালবেলা। ঠিক আছে। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই রাখি, হ্যাঁ? ভালো থাকো সব।